এবার অরুণাচল প্রদেশ ঘিরে নতুন করে বিরোধে জড়িয়েছে ভারত চীন। রাজ্যটির ২৭টি অঞ্চলের চীনা নামকরণ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দুই প্রতিবেশীর মাঝে। অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ফের একবার উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও চীনের মধ্যে। চীন ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তথ্য অনুযায়ী ভুল বদল করে নানা দেশ থেকে ভারতে ঢুকছে পাকিস্তানি এবং পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক। ভারতে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পাকিস্তানের সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হচ্ছে বলে তথ্য পেয়েছে রয়ের কর্মকর্তারা। আর এমন তথ্য ফাঁস হওয়ার পরই নড়ে চড়ে বসেছে মোদী সরকার। বাংলাদেশের সাথে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু বাংলাদেশ বোধহয় ওই বলে না, সুখে থাকতে ভূতে কেলায়, যে সত্যি যদি বাংলাদেশ বা চায়না আমাদের পূর্ব ভারতে যারা বসবাস করি আমরা, এই মুহূর্তে সুরক্ষা কতটা? পাকিস্তান আতঙ্কের দিন শেষ, এবার ভারতের বুকে কাঁপন ধরিয়েছে নয়া বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির মাঝে নতুন করে শুরু হলো চীন ভারত যুদ্ধ। সীমান্তে সংঘর্ষ, দুই পক্ষই প্রস্তুত। অরুণাচল ঘিরে আবারও উত্তপ্ত চীন ভারত সম্পর্ক। সীমান্তে দুই দেশের বিপুল সেনা মোতায়েন, যে কোনো সময় হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে বেজে উঠবে চীন ভারত যুদ্ধের দামামা। এদিকে পাকিস্তানের ভয়ে মোদির নতুন আইন, হাসিনার মাথায় হাত, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের ঘুম হারাম, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। অপরদিকে পাকিস্তানের পর এবার বাংলাদেশ ও চীন শিক্ষা দিচ্ছে ভারতকে। তিন দেশ মিলে একযোগে ভারতের দাঁত ভেঙে দিতে কি অ্যাকশনে যাচ্ছে, বেরিয়ে এলো আসল সত্য। ভয়ে দিশেহারা নরেন্দ্র মোদী। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চীন ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। বেইজিং অরুণাচল প্রদেশের ২৭টি স্থানকে চীনা নামে অভিহিত করেছে, যেগুলোর মধ্যে রয়েছে পাহাড়, নদী, গিরিপথ, গ্রাম ও ধর্মীয় রথ। প্রত্যেকটি অক্ষাংশ ও দ্রাঘিমাংশ প্রকাশ করে চীন একে সরাসরি তাদের ভূখণ্ড বলে ঘোষণা দিয়েছে। এই ঘোষণার প্রতিক্রিয়ায় নয়াদিল্লির পক্ষ থেকে শুধুমাত্র বিবৃতি এসেছে যে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, অথচ বাস্তবে চীন প্রশাসনিক মানচিত্র, ভূগোল, নাম এবং সার্বভৌমতার ৪ স্তরের দখল প্রক্রিয়া শুরু করে দিয়েছে, যার প্রতিটি পদক্ষেপই একটি পূর্ণাঙ্গ সামরিক আক্রমণের ভূ রাজনৈতিক বিন্যাস। ভারতের রাজনৈতিক নেতৃত্ব এই আগ্রাসনের জবাবে কেবল মুখস্থ বিবৃতি পাঠিয়ে বলছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের এই নামকরণ ভিত্তিহীন। কিন্তু বাস্তবে চীন গত ৬ বছর ধরে এই অঞ্চলকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। ২০১৭ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ধাপে ধাপে শতাধিক স্থানের নাম বদল করেছে চীন। তিব্বতের নামে তাদের মানচিত্রে একীভূত করেছে এবং ভারতীয় ভূখণ্ডকে নিজেদের প্রশাসনিক মানচিত্রে ঢুকিয়ে নিয়েছে। ২০২৪ সালের সর্বশেষ ধাপে ৩০টি এলাকা চিহ্নিত করে চীন ১ ঘন্টার মধ্যে তাদের রাষ্ট্রীয় মানচিত্রে পরিবর্তন এনে প্রকাশ করেছে। চীনের দাবি স্পষ্ট, ঐতিহাসিকভাবে অরুণাচল ছিল তিব্বতের অংশ এবং সেই সূত্রেই জাংনাং এখন চীনের স্বায়ত্তশাসিত এলাকার অন্তর্গত। এই দাবির পেছনে তারা কেবল কূটনৈতিক ভাষা ব্যবহার করছে না, তারা সামরিক উপস্থিতি, বেসামরিক প্রশাসন, ভাষাগত পুনর্গঠন এবং আন্তর্জাতিক প্রচার যন্ত্রের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ দখল নীতি বাস্তবায়ন করছে। এই অবস্থায় নয়াদিল্লির প্রতিক্রিয়া অত্যন্ত দুর্বল, বিভ্রান্তিকর এবং কেবলই প্রতিক্রিয়াশীল। কোনো পূর্ব প্রস্তুতি নেই, কোনো প্রতিরোধ পরিকল্পনা নেই, কোনো কূটনৈতিক ব্যারিকেড নেই। শুধু বিবৃতি আর জাতীয়তাবাদী সংবাদ প্রচারের মধ্য দিয়ে এই আগ্রাসন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে রাশিয়া যে মন্তব্য করেছে তা ভারতীয় প্রশাসনের জন্য সরাসরি চরম অপমান এবং বাস্তবতার নিষ্ঠুর প্রতিফলন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা সচেতনভাবে চীন ও ভারতের মধ্যে সংঘাত বাধাতে চাইছে, যাতে এশিয়ার শক্তিসম্পন্ন দুই রাষ্ট্র নিজেদের মধ্যে পরস্পর বিরোধে শক্তি ক্ষয় করে এবং এই ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ গোটা অঞ্চলকে নিজেদের রাজনৈতিক ও সামরিক প্রভাবের অধীনে নিয়ে আসে। ভারতের এই দুর্বলতা চীনের আগ্রাসনকে উৎসাহ দিয়েছে। সীমান্তে যুদ্ধ না করেও চীন মানচিত্রে, প্রশাসনে এবং ইতিহাসে ভারতের অবস্থানকে মুছে ফেলেছে। লাদাখে একই কৌশল প্রয়োগ করে চীন আগে থেকে অঞ্চল দখল করেছে, এখন অরুণাচল নিয়ে একই পদ্ধতি কার্যকর করছে। ভারতের কৌশলগত ব্যর্থতা এখানেই, যেখানে প্রতিটি আগ্রাসনের জবাবে কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বরং দীর্ঘসূত্রিতা, মিডিয়া প্রতিক্রিয়া ও স্লোগান নির্ভর জনমতই হয়ে উঠেছে প্রতিরক্ষার প্রধান অস্ত্র। অথচ এইসব অস্ত্র কাগজে থাকলেও বাস্তবে চীনের রণনীতির কাছে একেবারেই অকার্যকর। অরুণাচল এখন উঠেছে একটি প্রতীক, যেখানে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা দুর্বলতা, চীনের কৌশলগত শৃঙ্খলা এবং পশ্চিমা ষড়যন্ত্রের সংখ্য। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তথ্য অনুযায়ী ভুল বদল করে নানা দেশ থেকে ভারতে ঢুকছে পাকিস্তানি এবং পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক। ভারতে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পাকিস্তানের সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হচ্ছে বলে তথ্য পেয়েছে রয়ের কর্মকর্তারা। আর এমন তথ্য ফাঁস হওয়ার পরই নড়ে চড়ে বসেছে মোদী সরকার। অনেকটা তড়িঘড়ি করে নিয়ম জারি করেছে, ভারতে অবৈধ কোনো বিদেশি অবস্থান করতে পারবে না।
এরই মাঝে ভারত পুশব্যাক শুরুও করেছে। অবৈধদের ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে তাদের দেশে। নতুন নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে আগস্ট মাসের শুরু থেকে। এদিকে মোদী সরকারের এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে শেখ হাসিনা এবং পলাতক আওয়ামী লীগ নেতারা। আইন কার্যকর হওয়া মানে হাসিনা সহ অনেক অবৈধ আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশে ফিরতে হবে অথবা অন্য কোনো দেশে চলে যেতে হবে। শেখ হাসিনা কার্যত পাসপোর্ট শূন্য এবং স্টেটলেস হয়ে মোদির বিশেষ কৃপায় ভারতে অবস্থান করছেন। ভারত সরকারের নতুন আইন কার্যকর হলে হাসিনার ক্ষেত্রে হয় তাদের নিয়মের ব্যাঘাত ঘটাতে হবে, না হলে তাকে অন্য কোনো দেশে পাঠাতে হবে। এখন দেখার বিষয় মোদি হাসিনার বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। সম্প্রতি ঘোষিত ভারতের এই নতুন নিয়মের বিষয়টি দেশটির গণমাধ্যমে প্রচার হওয়ার পর দেশটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা সহ শেখ হাসিনাও ভয়ানক চাপে পড়েছেন। কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে। যদিও এখনো আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি, তবে আগস্ট থেকে তা জোরালো হবে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের প্রায় 1.5 লাখ নেতাকর্মী ও তাদের পরিবার চরম বেকায়দায় পড়তে যাচ্ছে, এমনটাই জানিয়েছে খোদ বিবিসি বাংলা। দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিস্থিতি না থাকায় নেতারা দ্বিধায় রয়েছেন। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ভারত ছাড়ার পরামর্শ দিয়েছে এবং অন্য দেশে আশ্রয় নিতে বলেছে। এরই মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, যা তাদের দেশে ফেরাকে আরও অনিশ্চিত করে তুলেছে। শেখ হাসিনাও ভারতীয় সরকারের চাপের মুখে নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন, কিন্তু তাতে নেতাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিক নয় এমন কাউকে দেশটিতে থাকতে দেওয়া হবে না। ফলে ভারতের অবস্থান এখন আশ্রিত আওয়ামী লীগ নেতাদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও 2-3 মাস সময় দিতে চায়। আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে। দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন। 9 মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগের নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সাথে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু বাংলাদেশ বোধহয় ওই বলে না সুখে থাকতে ভূতে কেলায়, যে সত্যি যদি বাংলাদেশ বা চায়না আমাদের পূর্ব ভারতে যারা বসবাস করি আমরা এই মুহূর্তে সুরক্ষা কতটা। পাকিস্তান আতঙ্কের দিন শেষ, এবার ভারতের বুকে কাঁপন ধরিয়েছে নয়া বাংলাদেশ। এই উপমহাদেশে এতদিন ভারত পাকিস্তান ছিল চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। ভারতের দুশ্মনের তালিকা ধীরে ধীরে বড় হচ্ছে। এবার পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ এবং চীনকেও জানের দুশ্মনে পরিণত করেছে ভারত। 7 সিস্টার্স এবং অরুণাচল প্রদেশ নিয়ে বাংলাদেশ এবং চীনের মাঝে চলছে নতুন উত্তেজনা। 7 সিস্টার্স, নেপাল এবং ভুটানকে ঘিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন অর্থনৈতিক মডেল প্রকাশ পেয়েছে, যা ভারতের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে চীন অরুণাচল প্রদেশের নাম বদলে দিয়েছে। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে চীন। এর ফলে 3 দিক থেকে চাপে ভারত। কাশ্মীরে পাকিস্তান, 7 সিস্টার্সে বাংলাদেশ এবং অরুণাচল প্রদেশে চীন। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলা মিডিয়া, আসুন তা দেখি। অনেকের এই মুহূর্তে একটা প্রশ্ন, সে প্রশ্নটা জায়গাটা স্বাভাবিক। পাকিস্তানকে তো আমরা শায়েস্তা করে নিয়েছি, কিন্তু চায়না নিজের বদমাইশি কি কমাবে? চায়না যে কাজটা করছে এই মুহূর্তে সেটা হলো ভারতকে চাপে রাখার চেষ্টা। কারণ ভারতের উত্থান অনেক দেশ তারা ভালোভাবে নিতে পারছে না, তাদের চিরবির 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 করছে। চায়নার পাশাপাশি আরেকটা দেশ যে দেশটা কনস্ট্যান্ট ক্রমাগত সমস্যা ক্রিয়েট করে চলেছে তা হলো বাংলাদেশ। বাংলাদেশকে আমরা বন্ধু ভাবতাম যেভাবে আমরা টার্কিকে বন্ধু ভাবতাম, কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের কোনো জঙ্গিকে নিজের ঘরে রাখেনি এরকম কোনো গ্যারান্টি দিতে পারছে না। তার উপরে বাংলাদেশের এই মুহূর্তে যিনি প্রধান রয়েছেন অর্থাৎ সেই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস, তিনি এই মুহূর্তে 7 সিস্টার অর্থাৎ ভারতের 7টি রাজ্য, উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, সেই রাজ্যগুলোকে দেশ হিসাবে বোঝানোর চেষ্টা করছেন। এটা প্রথম থেকে মোহাম্মদ ইউনূস হোক বা বাংলাদেশ, এটা প্রথম থেকে করার চেষ্টা করছে। অর্থাৎ 7 সিস্টারকে আলাদা করে দেওয়ার একটা সুপ্ত বাসনা যেন 7 সিস্টার নেওয়ার খোয়াব দেখছে বাংলাদেশের অনেকে। পাকিস্তান পরমাণু শক্তিধর একটি দেশ, নাকানি চোবানি তো খেলোই, পাকিস্তান পায়ে পড়ে ভারতকে হাত ক্ষমা ঘেন্না করার জন্য অনুরোধ করলো, এবং তারপর ভারত এখন অব্দি যে যে জিনিসগুলো করেছে তাতে পাকিস্তানের কোমর ভেঙে গেছে। বাংলাদেশ যেন পাকিস্তানের পথ অনুসরণ না করে। বাংলাদেশের অনেকে, একজন জেনারেল সাহেব আমি দেখছিলাম যিনি বলছেন
যে পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধে যায়, যদি পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমরা তাহলে কেন 7 সিস্টার নেওয়ার চেষ্টা করবো? এই সমস্ত কিছু করতেও যাবে না ভাই। বাংলাদেশের সেই সমস্ত বীরপুরুষকে বলছি, এই সমস্ত ভাবনা চিন্তাও যেন স্বপ্নের মধ্যে মেরে ফেলো। বাংলাদেশের সাথে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু বাংলাদেশ বোধহয় ওই বলে না, সুখে থাকতে ভূতে কেলায়। সুখে আছে বাংলাদেশ, হঠাৎ করে মাথার মধ্যে ভূত কিলবিল কিলবিল করছে। তাদের মনে হচ্ছে, বাংলাদেশিদের মনে হচ্ছে তারা পাকিস্তানি হবে, বাংলাদেশের মনে হচ্ছে তারা পাকিস্তান হবে। কিন্তু ভারতবাসীকে আমি এই কথাটা জানাতে চাই এই মুহূর্তে, যে সত্যি যদি বাংলাদেশ বা চায়না আমাদেরকে এমন কিছু প্রতিকূল পরিস্থিতির মধ্যে ঠেলে ফেলে দেয়, আমরা কি নিরাপদ আছি? দেখুন, সত্যি কথা বলতে পশ্চিম দিকে আমরা যা যা দেখলাম, অর্থাৎ গুজরাটের বাসিন্দা যারা, পাঞ্জাবের বাসিন্দা যারা, জম্মু অ্যান্ড কাশ্মীরের বাসিন্দা যারা, তাদের ঘুম উড়ে গেছিল। সত্যিই ঘুম উড়ে যাওয়ার মতনই। যদি আমাদের সুদর্শন চক্র বা এয়ার ডিফেন্স সিস্টেম না থাকতো, যদি আমাদের মিসাইল ধ্বংস করার মতন বা ড্রোন ডিটেক্ট করার মতন কোনো সিস্টেম না থাকতো, তাহলে ঘুম উড়ে যাওয়ার মতনই, যেরকম পাকিস্তানের মানুষজনের ঘুম উড়ে গেছিল ভারতের একের পর এক মিসাইল স্ট্রাইকে। কিন্তু পূর্ব ভারতে, অর্থাৎ আমাদের পূর্ব ভারতে যারা বসবাস করি আমরা, অর্থাৎ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গা, এবং নির্দিষ্টভাবে বলতে গেলে সিকিম, মণিপুর, মিজোরাম, অসম, এই সমস্ত জায়গায় তাদের, বা ধরুন অরুণাচল প্রদেশের যারা বাসিন্দারা রয়েছে, তাদের এই মুহূর্তে সুরক্ষা কতটা? পাকিস্তানের পর এবার বাংলাদেশ ও চীনকেও মোকাবেলা করতে হবে ভারতকে। ভারতীয় মিডিয়া দাবি করছে পাকিস্তানকে দেখে নাকি বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, আমরা পাকিস্তানকে দেখে শিখলাম কিভাবে মিসাইল হামলার জবাবে মিসাইল হামলা করে জবাব দিয়েছে পাকিস্তান। ভারতের ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে আজ পাকিস্তান কাশ্মীর দখলের পথে, অন্যদিকে বাংলাদেশ 7 সিস্টার্স দখলে নিচ্ছে। সেই সাথে চীন অরুণাচল প্রদেশকে দখল করার পায়তারা করছে বলে দাবি ভারতের। 3 দিক থেকে চাপ পেয়ে রীতিমতো প্রেসার কুকারে পরিণত হয়েছে ভারত। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। এদিকে জম্মু কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার মৃত্যু। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারতীয় এক সেনা সদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় একটি সেনা চৌকিতে ডিউটিরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতেই তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। গতকাল রবিবার এই ঘটনা ঘটে। নিহত সেনার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম কর্মকর্তাদের বলতে বলছে, সীমান্তে একটি পোস্টের ভেতরে ওই সেনা সদস্য তার সার্ভিস রাইফেল থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তেলেঙ্গানার বাসিন্দা 18 বছর বয়সী এই সৈনিক সীমান্ত ফাঁড়ির সরস সেন্ট্রি ডিউটিতে ছিলেন। সার্ভিস রাইফেল থেকে গুলি লেগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেনাবাহিনীর দেওয়া তথ্য মতে ঘটনাটি বিকেল 4:30টার দিকে ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে সৈনিক আত্মহত্যা করেছেন, তবে তার এই পদক্ষেপের পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।